যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। আপনারা যারা আজ আমার সঙ্গে থাকবেন, আশা করি খুবই চাঞ্চল্যকর একটি তথ্য বা খবর আপনারা জানতে পারবেন। বিষয়টি হচ্ছে এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এটি শুধুমাত্র ক্ষমতায় যাওয়া না যাওয়া সেটিও না, এর নেপথ্যে আরেকটি বড় বিষয় ঘটে গেছে। সেটি হচ্ছে জামায়াত ইসলামী মূলত চাচ্ছে যে এই বিচারের মাধ্যমে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছেন তাদেরও ম্যাক্সিমামই দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতকে, আর জামায়াতরা জামাতের সেই নেতারা বা জামাতের সেই লোকজন এই দায়িত্বটি পেয়ে তারা বিএনপির সঙ্গে এক ধরনের বার্গেনিং করেই তারা কিছু সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে, যেটি এখন তারা যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে চায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা এখনই এরকম কোনো পর্যায়ে যেতে আগ্রহী নয়, আর এটি নিয়েই শুরু হয়েছে দ্রুত। তো জামাতের লক্ষ্যটা কি? জামাতের প্রধানত টার্গেট হচ্ছে যে কোনোভাবেই হোক এই যে মামলাগুলো হয়েছে 2024-এর আন্দোলন বা গণ আন্দোলন যাই বলেন না কেন, এই মামলার মাধ্যমে যাদেরকে আদালতের কাঠগড়ায় আনা হয়েছে এবং যারা দেশের বাইরে আছেন তাদেরকে নিয়ে তারা ইতিমধ্যে পরিকল্পনা করেছে যে কমপক্ষে 9 জনকে তারা ফাঁসিতে ঝুলানোর টার্গেট নিয়েছে, এবং এটি তারা প্রতিশোধ হিসেবে নিয়েছে যে 1971-এর যে গণহত্যার দায়ে, যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জামাতের, এবং পাশাপাশি 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যা মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সব মিলিয়ে সংখ্যা বেশি হলো। তারা আপাতত 9 জনকে টার্গেট করেছে। এই 9 জনকে তারা যে কোনো মূল্যে ফাঁসিতে ঝুলাতে চায়, তাদের ফাঁসি কার্যকর করে তারপরে তারা যা হোক অন্য কোনো ভাবনা ভাবতে চায়। আর এই 9 জনের তালিকার সবার উপরে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। তারা দেশের বাইরে থাকলেও যে কোনো মূল্যে তড়িঘড়ি করে তারা এই 2 জনের ফাঁসির আদেশ দিয়ে রাখতে চান, যাতে অন্ততপক্ষে তারা আর দেশে না আসতে পারেন। অন্যদিকে এখন যারা আটক আছেন, কারাগারে আছেন, তাদের মধ্য থেকে কমপক্ষে 7 জন মন্ত্রী, সাবেক মন্ত্রী যারা ছিলেন, মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার, এরকম 7 জনকে তারা তালিকাভুক্ত করে টার্গেট করে তাদেরকে যে কোনোভাবেই হোক ফাঁসির আদেশ দিয়ে সেগুলো কার্যকর করার তারা এখন টার্গেট নিয়েছেন। আর এই 7 জনকে তারা প্রথম ধাপের টার্গেট পূরণের জন্য নিয়েছেন। পরবর্তীতে আরও যাদেরকে সব মিলিয়ে তাদের টার্গেট আছে 15 থেকে 20 জনকে তারা ফাঁসিতে ঝুলাবেন। এরপরে পরবর্তী ধাপে আরও বাকিদেরকে তারা নিয়ে আসবেন এবং সেই প্রক্রিয়াটি তারা পরবর্তীতে শুরু করবেন। এরপরে আরও বাকি 15-20 জনকে তারা টার্গেট করেছেন, সেগুলো তারা ধাপে ধাপে এগোবেন। এখন যে কয়জনকে তারা হাতের মধ্যে পেয়েছেন সেই কয়জনকেই তারা খুব দ্রুত গতিতে তাদেরকে বিচার কার্যক্রমের সাজিয়ে নিয়ে এসে সেগুলো তারা ফাঁসি কার্যকরের দিকে নেবেন, যে কোনো প্রক্রিয়াই হোক। আর এই টার্গেটের অংশ হিসেবে ইতিমধ্যেই তারা 2 জন বিচারপতির সঙ্গে, জামাতপন্থী 2 জন বিচারপতির সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছেন সেই তাজুল সাহেব সহ নিয়মিত বৈঠক হচ্ছে 2 জন বিচারপতির সঙ্গে। এর মধ্যে একজন হচ্ছেন আপিল বিভাগে আছেন জামাতের, যিনি ইমদাদুল হক। সেই জামাতপন্থী বিচারকের বাসায় ইতিমধ্যে 2 দফা বৈঠক হয়েছে, এবং এর বাইরেও আরও একটি জায়গায় আরও একটি বৈঠকের খবর পাওয়া গেছে, যেটি ইতিমধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুনিয়রদের পর্যায়েও জামাতের যারা আছেন তারাও নিয়মিত আদালতে খোলামেলাভাবেই আলাপ আলোচনা করছেন। তারা মাঝে মধ্যে হাস্যরস করছেন যে এদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে জাতিকে দেখাবে এবং তাদের সেই প্রতিশোধ নিবেন, নিয়ে তারপরে তারা ক্ষমতায় যাক বা না যাক সেটি পরের বিষয়। আর এই সময়টুকু তারা চায়
যাতে করে যে কোনোভাবেই সরকারকে বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে তারা ক্ষমতায় রেখে এই কাজটুকু করতে চায়। কিন্তু বিএনপি চায় যে এখনই কোনো এই ধরনের একেবারে ফাঁসির পর্যায়ে নিয়ে না যেয়ে বরং তাদেরকে বিচারের মাধ্যমে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতাদেরকে ঝুলিয়ে রাখা বিভিন্ন সাজা দিয়ে তারপরে। কিন্তু এই তাজুল ইসলাম এবং জামাতপন্থী যে আইনজীবী বিচারক আছেন তাদের মধ্যে ইতিমধ্যেই তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের টার্গেট ঠিক করেছেন, সেই টার্গেট অনুসারে যে কমপক্ষে এই 7 মন্ত্রী এবং শেখ হাসিনা শেখ রেহানাকে তারা ফাঁসি আদেশ দিবেন। আর যারা এখন তাদের হাতে আছে এই 7 জনের ফাঁসি তারা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবেন নির্বাচনের আগে। আর এজন্যই তারা চায় জাতীয় নির্বাচন দেরিতে নিয়ে যেতে, যাতে করে স্থানীয় সরকারের নির্বাচনটি একটি উছিলা দিয়ে কোনো রকম মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে রেখে এই ফাঁকে তারা তড়িঘড়ি করে এই রায় দিয়ে কার্যকর করবে এবং এরপরে তারা নির্বাচনে, কারণ তারা জানে যে নির্বাচনে জামায়াত ইসলামী কখনোই এককভাবে আসার তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তারা কখনো ক্ষমতায় যদি এককভাবে না আসতে পারে এই ফাঁসিগুলো তারা কার্যকর করতে পারবে না এবং তারা প্রতিশোধ নিতে পারবে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, যে ফাঁসির রায়গুলো কার্যকর হয়েছে, সেটির প্রতিশোধ তারা কখনোই নিতে পারবে না। সেই জন্যই তারা এখন নির্বাচনের আগে যে কোনো পর্যায়ে তারা নির্বাচন ঠেকিয়ে এই ফাঁসিগুলো কার্যকর করতে চায় এবং এটি তারা করবে, এই রকমই তারা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এই যে আপিল বিভাগের বিচারপতি ইমদাদুল হকের বাসায় যে বৈঠক হয়েছে এবং তার নেতৃত্বে আরও একটি জায়গায় যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে এবং পাশাপাশি এই তাজুল ইসলাম সহ জামায়াতের ঊর্ধ্ব পর্যায়ের একদম কোর গ্রুপের তাদের যে মূল টিম, সেই টিমের সিদ্ধান্ত অনুযায়ী এটি দলীয় সিদ্ধান্ত। আবারও বলছি, এটি তাদের দলীয় সিদ্ধান্তই আপাতত হয়েছে। সেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া বাকি যাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য তারা পরিকল্পনা করেছে এবং সেইভাবেই আদালতের কার্যক্রম পরিচালনা করে তড়িঘড়ি করে তারা এই ফাঁসির আদেশ নিয়ে আসবে এবং সেটি কার্যকর করবে। আর সেই 7 জন সাবেক মন্ত্রী বা সমপর্যায়ের ব্যক্তিরা হচ্ছেন, নেতারা হচ্ছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান, বিচারপতি মানিক এবং আ.ক.ম মোজাম্মেল হক। বাকি যারা আছেন তাদেরকে তারা বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে ঝুলিয়ে রাখবেন, কিন্তু ফাঁসির আদেশ এই কয়জনের তারা যে কোনোভাবে দিয়ে সেটি কার্যকর করা, এটি তাদের টার্গেট। আমি আবারও বলছি, সেখানে জামাতের এখন মূল টার্গেটটি হচ্ছে যে তারা যে কোনোভাবে এই বঙ্গবন্ধু হত্যা মামলা এবং ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যে যুদ্ধাপরাধীদের মামলায় যাদের ফাঁসি হয়েছে সেটির প্রতিশোধ নিয়ে তারপরে তারা নির্বাচনে যাবে। এর আগে তারা কোনো অবস্থাতেই নির্বাচন হতে দিবে না, এটি তাদের মূল টার্গেট। তো আশা করি আপনারা এই যে তথ্যগুলো আমি দিলাম এগুলো সামনের দিনে আরো ভালোভাবে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা হয়তো এগুলো ঠিকই তুলে নিয়ে আসবেন এবং আমি যতটুকু তথ্য পেলাম আশা করি আমার সহকর্মী যারা যে গণমাধ্যমে আছেন আপনারা খোঁজ খবর নিলে আরো বিস্তারিত আরো ডিটেলস এগুলো আপনারা জানতে পারবেন। তখন এটি আসলে প্রকাশ করা সম্ভব হবে কি হবে না বাংলাদেশের কোনো গণমাধ্যমের ক্ষেত্রে, কারণ একদিকে আদালতের কিছু পর্যবেক্ষণ থাকে গণমাধ্যমে এগুলো প্রকাশ করার ক্ষেত্রে, অন্যদিকে এখন যে সরকার জামাত সমর্থিত যে সরকার, সেই সরকার কোনোভাবেই কোনো গণমাধ্যমকে এই তথ্য তুলে ধরার কোনো সুযোগ দিবে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয় না। তবু আমি অনুরোধ করব যারা আমার সহকর্মীরা যারা আছেন আপনারা খোঁজ খবর নিন, আপনারা এই তথ্যগুলো যখন আরো বিস্তারিতভাবে পাবেন আশা করি আপনারা না পারলেও আমাদের দেশের বাইরে যে সাংবাদিক বন্ধুরা আছেন, সহকর্মীরা আছেন বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াগুলো আছে তাদেরকে আপনারা এই তথ্যগুলো সরবরাহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।